নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তীব্র তাপ প্রবাহ, স্কুলের সময়সূচিতে পরিবর্তন। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা যৌথভাবে বিডিএফ এবং বিএনএস-এর। পাহাড়ি জাটিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে ৬০ থেকে ৭০ বিঘা কৃষিক্ষেতের ফসলাদি ধুয়ে মুছে গেল। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কাছাড় জেলায় দুদিন ধরে অব্যাহত উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাছাড় জেলা প্রশাসন এক গঠনমূলক ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রচণ্ড দাবদাহ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে ও সকালবেলায় অপেক্ষাকৃত সহনীয় তাপমাত্রার সময় শিক্ষা গ্রহণে সহায়তা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ১১ জুন থেকে কাছাড় জেলার সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শ্রেণীপাঠ কার্যক্রম পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলি সকাল ৭:৩০ থেকে দুপুর ১২:১৫ পর্যন্ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি সকাল ৭:৩০ থেকে দুপুর ১২:৪৫ পর্যন্ত এবং উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি সকাল ৭:৩০ থেকে দুপুর ১:১৫ পর্যন্ত খোলা থাকবে। জেলা আয়ুক্ত কাছাড়ের অনুমোদনে প্রণীত এই সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ছাত্রছাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে এবং প্রয়োজনে পুনরায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফসলে ভুল তথ্য প্রচার করার জন্য বিতর্ক তৈরি হবার পরিপ্রেক্ষিতে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাক বাঙালি বলে অভিহিত করেছিলেন বাংলা সাহিত্য সভার মুখ্য সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, যার পরিপ্রেক্ষিতে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কিন্তু ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হওয়ার পরও তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি তার তরফে। তাই বরাক তথা রাজ্যের বাঙালিদের অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিডিএফ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, তারা এতদিন অপেক্ষা করেছেন এই ভেবে যে হয়তো এই অধ্যাপক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যেহেতু তিনি এখনো নির্লিপ্ত তাই বিডিএফ এর পক্ষ থেকে শিলচর সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। তিনি বলেন, এর আগেও একই অভিযোগে বিডিএফ এর পক্ষ থেকে ব্রহ্মপুত্র উপত্যকার অন্যদের বিরুদ্ধেও এজাহার দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রথমত আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি এবং দ্বিতীয়ত বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বলে অপমান করার অভিযোগে এই মামলা দায়ের করা হলো। তিনি আশাবাদী যে অনতিবিলম্বে পুলিশ প্রশাসন এই অধ্যাপকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে এদিন মন্তব্য করেন জয়দীপ। 19 মে বাংলা সাহিত্য সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে এসে বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। তারপর এই নিয়ে সারা বরাক জুড়ে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য সংশোধন তো করেননি, উল্টো বরাকবাসীকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন। আমরা এইসবের পরিপ্রেক্ষিতে বিডিএফ এর তরফ থেকে জানিয়েছিলাম যে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হয়তো এটি একটি তথ্যগত ভুল হয়েছে বা তিনি রাগের বশে করে ফেলেছেন। আমরা অপেক্ষা করেছি 1 মাস যে তিনি ক্ষমা চাইবেন, কিন্তু সেই ক্ষমা তিনি চাননি। ফলে আজ আমরা বাধ্য হয়ে সদর থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করলাম বিডিএফ এর পক্ষ থেকে এবং বরাক নির্মাণ সেনার পক্ষ থেকে যৌথভাবে আমরা বরাক নবনির্মাণ সেনার পক্ষ থেকে আমরা যৌথভাবে এই মামলাটা দায়ের করলাম। বিডিএফ এর অপর আহ্বায়ক ঋষিকেশ দে বলেন যে বাংলা সাহিত্য সভার কাছাড় জেলা কমিটিও এই অধ্যাপকের বক্তব্য তার ব্যক্তিগত মতামতের সাথে সংগঠনের সম্পর্ক নেই বলে দায়সারা বক্তব্য দিয়েছে। ঋষিকেশ বলেন, বিডিএফ চায় না বরাক উপত্যকার বাঙালিদের মধ্যে কোনো বিভাজন বা ভুল বোঝাবুঝি হোক। তাই তিনি চান যে বাংলা সাহিত্য সভার স্থানীয় কমিটি আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলন না বরাকবাসীর আন্দোলনের ফসল সে ব্যাপারে স্পষ্টীকরণ দিক। একই সাথে বরাকের বাঙালিদের অপমান করার জন্য এই অধ্যাপকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে অবিলম্বে এই বিতর্ক চিরতরে অবসান করার উদ্যোগ নিক। আমরা বিগত দিনে দেখেছি এই প্রশান্ত চক্রবর্তী গামছা জোড়া দিয়ে একটা সাংস্কৃতিক একটা বিড়ম্বনার করেছিলেন এবং পরবর্তীতে তিনি ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন।
এইভাবে যে উদ্ভণ্ডালী কাণ্ড ওনার নতুন নয়। আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে উনি এই ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন এবং হয়তো মুখ ফিসলে বলে ফেলেছেন এই ধরনের কথা থেকে তিনি আক্ষেপ অন্ততপক্ষে প্রকাশ করবেন, কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পর যখন দেখলাম যে কোনো সাড়া নেই, তখন আর কি করব, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এখন পুলিশই এই ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেবে এই আশা রাখছি। কিন্তু ওই দিন এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন, বরাকি বলে আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি, এটা উচিত হয়নি আমার মতে। তাই আজকে আমরা যৌথভাবে বরাক ডেমোক্রেটিক আর বাঙালি নবনির্মাণ সিনহা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন। যদি উনি নিজের থেকে স্লিপ অফ টাং, অনেকের অনেক সময় হয় মুখ থেকে ফিসলে যায় অনেক কথা, এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপ্রার্থী হয়ে যায়। কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে, উনার ভুল হয়েছে বা একটা জাতিকে এরকম ভাবে উদ্দেশ্য করে বলা উচিত হয়নি। এটা বললেও আমরা হয়তো চুপ থাকতাম, কিন্তু আমরা অনেকদিন অপেক্ষা করেছি। ফের সামনে এলো করালগ্রাসী বন্যায় বরখোলার কৃষকদের হাহাকার পরিস্থিতির ছবি। জাটিঙ্গা নদীর আগ্রাসী বন্যায় বরখোলার ঘোড়ামারা আরিকোল এলাকার কৃষকেরা বিপন্ন। বন্যার জলে কৃষকদের স্বপ্নের ফলনকৃত শাকসবজি, মরিচ, বেগুন ইত্যাদি চাষকৃত ফলন ধুয়ে মুছে ছারখার করে দিয়েছে। এতে অসহায় পরিস্থিতির মুখে কৃষকরা। প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপর ফলনকৃত সবুজ শাকসবজি এ সময় বন্যার জলে ডুবে ছারখার হয়ে বিনষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ কৃষকদের। তাদের অভিযোগ, যোগ্য কৃষকরা কৃষি সাহায্য পায় না, একদল স্বার্থান্বেষী সেসব লুটেপুটে খায়। তাই তাদের অভিযোগ, শুধু কৃষি জমি নয়, জাটিঙ্গা নদীর করালগ্রাসী বন্যায় মানুষের ঘরবাড়িও নদীর তলায় তলিয়ে গেছে। সঠিক সময়ে যদি বাঁধ ভাঙন মেরামত হতো তবে এমন বিপত্তি ঘটত না। বরখোলা জিপির ঘোড়ামারার বাসিন্দা আব্দুল রহমান বরভুইয়া এবং তার কন্যা ফুলেরুন্নেছা বরভুইয়া, আব্দুল রউফ বরভুইয়া, এনামুদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে জানান, আমরা কৃষিক্ষেতের উপর নির্ভরশীল। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তোলা কৃষি ফলন ধ্বংস করে দিয়েছে জাটিঙ্গা নদীর করাল স্রোতে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ সহ সরকারি সহায়তা পাইয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করছেন তারা। টোটাল 70-80 বিঘা জায়গা হইব, সব নিচে কি টাইম মতো যদি গাঙ্গর প্রোটেকশন দেওয়া হইতো এই ক্ষতিগ্রস্ত হইল না আনে, মনে করো গড় বাড়ির ক্ষতিগ্রস্ত হইল না আনে। আর ক্ষেতর তো বেজান হয়েছে, ওখানে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করি আর সাহায্য করার লাগিন। আর মনে করো এমএলএ অকল আসেন, আমরা এমএলএ মিসবাহুল ইসলাম লস্কর, তাই তো মনে করো বয়াজি লস্কর, তাই তো আর আইন না দেখা দেখি করেন না। আর এপি অকল আসেন, পঞ্চায়েত অকল আসেন, জেলা পরিষদ আসেন, সেও মানে এদিকে দেখুন না। ইয়া গুড়ামারা আর অকল এটা হইল বহুত পুরানা গাঁও, 70-80 বছর হয়ে যার, দাদা সকল আইবার, বাপ সকল আইবার। গোলামারা গ্রামের রাস্তা পর্যন্ত হয়েছে না, একবারে খেয়াল করেন না। কিন্তু বুট আইলে তো লাইন ছাড়েন না। ওখান সরকারের কাছে আমি আবদার করি আর সরকারে ওখান পদক্ষেপ লইবার লাগিন, ডিসি মহোদয়ের কাছে আবদার করি আর ওখান দেখাবার লাগিন বা আমরা ইনকোয়ারি করবার লাগিন। সবটাই পুরানা গাঁও হইল গোলামারা, ইনকোয়ারি করে দেখো কোদিন ওয়াই নাতে আমরা মানে কইবা এটা আমরা মিশা কই আর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে আবদার জানাই আর আমরা সরকারের লাইন মতো আমরা যে গুড়ামারার প্রায় দীর্ঘ নিজের হুশ হয়েছে মানতে দেখে আর কি আমরা বাচ্চা চাইন তো খেত কৃষি কথা, কিন্তু ওই যে কৃষি বিভাগের যে গ্রাম সভা আসেন তাইনো বালা এটা আইলেও মুখ চিনি চিনি কৃষি লাইনের যতটুক দেওয়া যেটা সামান দেওয়া লাগে এটা তাই কিছু মুখ চিনি চিনি দেন। তারা একটা কমিটি বানাইল আছে এফএমসি কইতে সময় বাদে তো এটা পাট করছে। আগর যে এফএমসি বানানি হয়েছিল তো আমরা এখানে 2 জন আসেন, নাম কইয়ার না, তারারে লইয়াও যে গ্রাম সভা যাইন তাই নাই এইটাও টান তারার বাড়িতে বইয়া একটা মিটিং করিয়া কৃষি লাইনের যেটাও দেওয়ার টান দিল। আজ কাটিগড়া সমষ্টির অন্তর্গত শালচাপড়া জিপির খগড়াপাড় প্রথম খণ্ডের জনগণ সহ আঞ্চলিক পঞ্চায়েত আদিত্যগিরি বরপাত্র সিনহার আহ্বানে কাটিগড়া সমষ্টির উন্নয়নের ভারপ্রাপ্ত উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং তৎপরতায় বরাদ্দ হল শালচাপড়া জিপির খগড়াপাড় প্রথম খণ্ডের মাদ্রাসা সংলগ্নের 100 কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার, যাহা অনেকদিন আগে বিকল হয়ে পড়ে গিয়েছিল। স্থানীয়দের মধ্যে আদিত্যগিরি বরপাত্র সিনহা এ ব্যাপারে জনদরদী বিধায়ক কমলাক্ষ দেকে জানানোর সঙ্গে সঙ্গে ট্রান্সফার ব্যবস্থা করে দিলেন।
কমলাক্ষ উত্তর শ্রীভূমির বিধায়ক হয়েও কাটিগড়ায় আগে থেকে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন জনগণের স্বার্থে এবং আগামী দিনে এলাকার উন্নয়নমূলক পরিবর্তন আরও বেশি হবে বলে জনগণ আশাবাদী। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারকে অশেষ ধন্যবাদ জানান। তৎসঙ্গে কমলাক্ষতে পুরকায়স্থকেও অসংখ্য ধন্যবাদ জানান জনগণ। আমাদের শালচাপড়া জিপির অন্তর্গত গাগরাপাড় প্রথম খণ্ডে আমাদের বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় বিগত 1 মাস যাবৎ বিকল হয়ে যাওয়ায় আমাদের কাঠিগড়া বিধানসভার ভারপ্রাপ্ত উত্তর শ্রীভূমি জেলার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়কে উক্ত বিষয় অবগত করানো হয়। উনি বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে আমাদের শালচাপড়াবাসী অন্ধকারে আছেন এই বিষয় উপলব্ধি করতে পেরে উনি তড়িঘড়ি আমাদেরকে নতুন একটি ট্রান্সফরমার বরাদ্দ করে দিয়েছেন। তাই আমরা সমগ্র শালচাপড়াবাসীর তরফ থেকে বিধায়ককে আমরা সাধুবাদ জানাই এবং ওনার রাজনৈতিক জীবন আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা কামনা করছি। বন্যার জমাজলে ডুবে মৃত্যু হল এক শিশুর। সোমবার দুপুর 12টা নাগাদ সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হায়দর আলী লস্করের 10 বছর বয়সী ছেলে তানিজ আহমেদ লস্কর জলে ডুবে মৃত্যু হয়। এদিন বাড়ির অদূরে বন্যার জমাজলের পাশে খেলাধুলার সময় জলে নেমে পড়লে সেখানেই হঠাৎ তলিয়ে যায়। সে হাবুডুবু খেতে দেখে সঙ্গীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন উদ্ধারের জন্য। উদ্ধার করা হয় তানিজকে। স্থানীয়রা তার প্রাণ ফেরাতে আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হন। আকস্মিক এই ঘটনার খবরে ছুটে আসেন তার মা বাবা সহ পরিজনরা। এদিকে খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে রাঙ্গিরখাড়ি পুলিশ ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সেজর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। জানা গিয়েছে আগামীকাল সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারকে সমঝে দেবে পুলিশ। বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন ন্যায়গ্রাম বাগপুর জিপি সভানেত্রী চয়ন করতে জিপি সদস্য আফিয়া বেগম লস্করকে সমর্থন জানালেন 5 জন সদস্য। জিপি সভানেত্রী পদের দৌড়ে অনেকটাই অগ্রগতি লাভ করেছেন প্রাক্তন এপি সদস্য সুজাউল ইসলাম লস্করের ভাতৃবধূ আফিয়া বেগম লস্কর। সোমবার আফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাকে সমর্থন জানিয়েছেন অন্য 5 জন জিপি সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রুপ সদস্যরা জানান, আজ এক সভার মাধ্যমে জিপি সভানেত্রী এবং সহসভানেত্রী মনোনীত করা হয়েছে এবং তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন হবে। আগামীতে আরও বাকি 4 গ্রুপ সদস্যরাও তাদের সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন তারা। এদিকে জিপি সভানেত্রী আফিয়া বেগম লস্কর ন্যায়গ্রাম বাগপুর জিপির গ্রুপ সদস্যদের ধন্যবাদ জানান। তিনি জানান তাকে সভাপতি নির্বাচিত করলেও তিনি সবার মতামত নিয়ে কাজ করবেন। আগামী 5 বছর জিপির বিভিন্ন সমস্যা সহ গ্রামোন্নয়নের প্রকল্প যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং যোগ্য লোকেরা সুযোগ সুবিধা পান এই লক্ষ্য থাকবে তাদের। ওয়ার্ড নম্বর 3 আফিয়া বেগম লস্করকে না আশা রাখি ভালো সংখ্যা সবাই উন্নয়নের জন্য সকল সুযোগ সুবিধা পাইবা আসবে। গরিব বেশি ভালো হইব তখন আশা হইয়া আপনার সব ঠিক আছে। আফিয়া বেগম লস্করকে সভাপতি করলাম। পঞ্চায়েতের গ্রামের কাজকর্ম ভালোভাবে চালাবেন আমরা সবাই আশা রাখি। আপনাদের সবাই দোয়া এবং আশীর্বাদ রাখবে। আজকে আমরা সবাই আমি সব নিয়ে চলতাম সকল আমরা এবার আমি তারা ধন্যবাদ জানাই সকল মুরব্বীগণকে আর সকল মুরব্বীগণকে আমি ধন্যবাদ জানাই। যা তাদের আজকে খুব ভালো লাগছে তারা 5 জনে সমর্থন করছেন আফিয়া বেগম বাগপুর পঞ্চায়েত লাগি। আমি আশা রাখি আরো 4 জন ভালো লাগি 10 জনে মিলে গ্রুপ সবটা সমানভাবে দেখার লাগি। সব জমাইতো 121 নম্বর ন্যায়গ্রাম বাগপুর প্রেসিডেন্ট বানিয়েছে সবে 7-6 জন মিলিয়া বানাই দিয়েছে। আর আমরা আশা করি সবে মিলিয়া ন্যায়গ্রাম বাগপুর গ্রাম পঞ্চায়েতে যাতে বেশ ভালো কাজ হয় আগের তুলনায়। আগে তো কিছু কাজ কম হয়েছে, তুলনায় একটু বেশি কাজ করার চেষ্টা আমরা। শহরতলির চেঙ্কুরি নেতাজি পল্লীতে চুরিকাণ্ড, নগদ 1 লক্ষ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট হল এক যুবক, থানায় মামলা।
খিদে পাওয়ার বাহানায় ঘরে রাখা ব্যাগ থেকে নগদ 1 লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্র নিয়ে চম্পট হল দেবাদাস নামের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করেছেন চেঙ্কুরি নেতাজি পল্লীর বাসিন্দা রঞ্জিতা ভট্টাচার্য। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সোমবার বিকেল 5টা নাগাদ পেশায় রন্ধন কর্মী রঞ্জিত ভট্টাচার্য ক্যাটারিং কাজের একটি ঠিকা পেয়ে 1 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছিলেন কোনো এক অনুষ্ঠানের বাজার করার জন্য। সেই টাকা নিয়ে তিনি চেঙ্কুরি নেতাজি পল্লীর নিজ ঘরে পৌঁছে একটি ব্যাগে সেই টাকা সহ সোনার মঙ্গলসূত্র রেখে দেন। এমন সময় ক্ষুধা লাগার বাহানা করে মেহেরপুর বটেরতলের বাসিন্দা দেবাদাস নামের এক যুবক তার ঘরে গিয়ে কিছু খাবার দেওয়ার কথা বলে। এতে রঞ্জিতা ভট্টাচার্য রান্নাঘরে খাবার আনতে যান। এই সুযোগ উঠিয়ে যুবকটি রঞ্জিতা ভট্টাচার্যের ঘরে থাকা ব্যাগ থেকে নগদ 1 লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্রটি নিয়ে পালিয়ে যায়। রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার পর রঞ্জিতা যুবক দেবাদাসকে পায়নি। এরপর তিনি দেখতে পান যে তার ব্যাগে রাখা নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নেই। এই ঘটনায় অসহায় রঞ্জিতা কোনো উপায় না পেয়ে স্থানীয় ন্যাশনাল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করে চুরি হওয়া অর্থ ও স্বর্ণালঙ্কার তদন্ত সহকারে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত যুবককে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। আমার ঘরে আমি ক্যাটারিং এ কাজ করি। আমি চেঙ্কুরি রোড নেতাজি পল্লীর বাসিন্দা। আমার ঘরে এরকম একটা ছেলে, তার মারে আমি নিয়ে লইয়া যাই ক্যাটারিং এর কাজেও। আইসি হঠাৎ করিয়া, তো আমি একটা কন্ট্রাক্ট রাখছি এখানে 1 লাখ টাকা, আর আমার গলার একটা মঙ্গলসূত্র, এটা আমি গলাতে খুলিয়া বেগও রাখছি। 1 লাখ টাকাটা রাখছি আমি পাটবাজার গিয়ে ভুসিমাল বাজার করতাম, কন্ট্রাক্ট রাখছি। যে আইসি আইয়া আমার বলছে, মাসি আমার খুব ক্ষুধা লাগছে, গরো কিচ্ছু নাই, আমার একটু বাদ দো। আমি তাহলে বাদ দেওয়া রান্না করে গেছি। এই ব্যাগটা চোখের উপরে দেখছে, দেখিয়া ব্যাগটার থেকে টাকা লইছে। তো টাকার মূল্যতে আমি তাহলে রাখছি, আর ভাত খাইয়া কয় ভাত খাইতো না করিয়া আমি ঘরে আইসি আইয়া দেখি ব্যাগটার উপরে হাত দেওয়াতে যদি আমার ব্যাগ হাত ফেলে রাখছে এমনি। ওই আমি তারা বলছি যা ভাত খা গিয়া দৌড় মারিয়া গেছে, গিয়ে দৌড়তে লামিয়া গেছে। আমি তারে ওই ডাকলাম, ভঙ্গু হইয়া ডাকলাম। আর কোনো শুনাত নাই, স্কুটি স্টার্ট দিয়ে আমার গেট খোলা পালাইয়া দৌড়িয়া গেছে। হিয়া থাকে ওই 5 গড়ি, কিন্তু তার বাসা আমি জানি না, আমি বাসার কোনোদিন গেছি না। তার নাম হলো দেবাদাস, আর বালা মানে এমনি ডাকে মানুষের পঙ্কু। এরপরে আমি চেঙ্কুরি রান্নাত গিয়ে এফআইআর দিছি। তো এখন আমি চাই যে হেয়ার ফটোটা আমি দিলাম, এই ফটোটা দেখে যদি কেউ তারে দেখে, আমি গরিব মানুষ, আমি রান্না কাজ করিয়া খাই, যখন আমি টাকাটা আমি কোথেকে উজু করতাম, এটা যেখানে পাইবেন আপনারা তারা ধরিয়ে এনে চেঙ্কুরি রান্নার দিবেন। আমি ওটাই বলতেছি যে আমি এই বিচারটা আমি চাই, কারণ আমার বহু কষ্টের টাকা, তখন আমি আপনার কাছে ছাড়িয়ে রাখছি। স্বামীর হোটেল থেকে টাকা ও মোবাইল ফোন চুরি করে ভিন্ন ধর্মী প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী। প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি অসহায় স্বামী সাবুল মিয়ার। গত 3 জুন সকাল আনুমানিক 7:30 ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত পুরাইবাড়ির 4 নম্বর ওয়ার্ডের 88 নম্বর জাতীয় সড়কের পাশে স্বামী সাবুল মিয়ার হোটেলের ক্যাশ বাক্স থেকে নগদ 20,000 টাকা ও 2টি দামি মোবাইল সেট নিয়ে পালিয়ে শিলচরে থাকা ভিন্নধর্মী অবৈধপ্রেমী লিটন মালাকারের সঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয় হাজরা বেগম লস্কর। এমনটাই জানান অসহায় স্বামী সাবুল মিয়া। বিয়ের 2 বছরের মধ্যে হাজরা বেগম 3 নম্বর বার পালিয়ে যায় এবং বিচার ও পুলিশের মাধ্যমে আবার ফিরে আসে। এমনটাই চলে আসছে শ্রী হাজরা ও সাবুলের সংসার জীবনে। এবার সাবুল মিয়া ত্রিপুরার কদমতলার থানায় একটি এজাহার সহ বিশ্ব হিন্দু পরিষদের কাছে বিষয়টি নিয়ে লিখিতভাবে বিচারের দাবিতে একটি আবেদনপত্র দেন এবং সংবাদ মাধ্যমের দ্বারা কদমতলা পুলিশ ও শিলচরের পুলিশ প্রশাসনের শ্রী হাজিরা বেগম লস্কর ও তার ভিন্নধর্মী অবৈধ প্রেমিক লিটন মালাকারকে পাকড়াও করে উপযুক্ত শাস্তির দাবি জানান। অনুরোধ জানাইয়ার যিনি সঠিক তদন্ত করার লাগিয়া করিয়া লিটন মালাকারের ধরার লাগিয়া আর আমার মোবাইল 2টা আর আমার টাকাটা উদ্ধার করার লাগি করিয়া আইন মোতাবেক যেটা শাস্তি হয় তারা এইটা দিবার লাগি আর আমার জিনিসগুলা উদ্ধার করার লাগিয়া এটা আমি বড় স্যারের কাছে অনুরোধ জানাইয়ার। আর এখন নিয়া শিলচর হয়ে রাখছে, এখন দেখা যাক প্রশাসনের তরফ থেকে কী পর্যন্ত হয়, আমার জিনিসগুলা উদ্ধার করা হয়নি। বড় স্যারে যে আশা দিয়েছেন তো আমার জিনিস উদ্ধার হইব, আশা করি আমি বড় স্যারের উপরে এইটা। আর হাজিরা বেগম লস্করে যে মামলাটা দিছে এই মামলাটা সঠিক বড় স্যারে তদন্ত করিয়া তারে ধরার লাগিয়া হে আরও 2-3 বার এটার বিচারের মাধ্যমে বড় স্যারের গেছে ভাইয়া জো করছে আর হে বারবার এইগুলা করতে আছে। তার নাম লিটন মালাকার, বাবার নাম জিতেন্দ্র মালাকার, কদমতলা বিষ্ণুপুর ওয়ার্ড নম্বর 7। হে একটা সনাতন ধর্মর ছেলে হইয়া ইসলাম ধর্মর মেয়ে। আর বেটার বউ লোকে হে ফুষ্টি মুষ্টি করতে আছে, দীর্ঘ কয়েকটা দিন থেকে আমার যাতাইতে আছে। এই সাতানির কারণে
আমারে লুজারের উপরে লুজার হে করতে আছে। হ্যাঁ, যে পর্যায়ে আমারে নিয়ে আজাইতে আছে হে আমারে মানে বে পর্যায়ে নিয়ে আসছে, মানে আমার শরীর অসুস্থ হওয়ার সময় এখন আর। হ্যাঁ, আমি মানুষ খুব বেয়া অবস্থায় আছি। যে পর্যায়ে আমার সাঁতার আগে একটা সংগঠন কাগজ দিছি, আমি কোনো ধরনের বিচার পাইছি না। এখন আজকে এইবার হিন্দু সংগঠন আমি একটা কাগজ দিছি, দেখা যাক কি সংগঠনও কি বিচার করে। এর আগে একবার আমি সংগঠন দেওয়ার পরে আমার কোনো ধরনের উত্তর দিছি না। এখন আজকে দিছি, দেখি কি উত্তর দেই। হ্যাঁ, কি পদক্ষেপ নেই সংগঠনে। আর থানা তো দিছি, থানাতেই দেখি কি পদক্ষেপ নেওয়া হয় তার ব্যাপারে। বড় স্যারে কিতা পর্যন্ত করোয় আমি তার কাছে অনুরোধ জানাই আর যেন এটা সঠিকভাবে তদন্ত করিয়া সঠিক বিচারটা আমি পাইতাম তার কাছে। শিলচরের দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির তরফে বরাক উপত্যকা ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 21 ও 22 জুন শিলচর ন্যাশনাল হাইওয়ে শুভারম্ভ ভবনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এ ব্যাপারে তারা বলেন, প্রতিদিন বেলা 2টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। 7 থেকে শুরু করে অনূর্ধ্ব 17 পর্যন্ত 6টি ক্যাটাগরি থাকবে। এছাড়া রয়েছে ওপেন ক্যাটাগরিও। তারা বলেন, এবছর তারা দ্বিতীয় প্রতিযোগিতা আয়োজন করেছেন। প্রতিযোগিতা বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তারা জানান, দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির মূল উদ্দেশ্য হয়েছে এতদ অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটানো। যেমন লিংক রোড, টুয়ার্ডস লিংক রোডে আমরা ফার্স্ট লিংক রোডে একাডেমিটা আছে, মেইন রোডেই নিয়ার লাইন নাম্বার 1A। তো আমরা মেইন ফোকাস এটাই যে কিডসরা আসুক, বাচ্চারা আসুক, শিখুক, অ্যান্ড দেন আমরা ওদেরকে প্রিপেয়ার করি স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল খেলার জন্য। আর এখন আমাদের একটা অ্যাচিভমেন্ট তো হয়েছে ফ্রম দি লাস্ট 1 ইয়ার। আমাদের দুটো স্টুডেন্টস একাডেমি, লিটল ট্রি হাউস চেস একাডেমির দুটো স্টুডেন্ট ইন্টারন্যাশনাল রেটিং পেয়েছে, যাদেরকে আমরা আবার সম্বর্ধনা দেবো আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনে। আর আমরা আরো দেখতে পাই যে আমরা আরো যেমন স্টুডেন্টসকে গ্রো করতে পারি আর ওরা যেন কম্পিট করে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেলসে। আর আমরা যেমন লিটল ট্রি হাউস চেস একাডেমির 2nd এডিশন বারাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছি, যেমন 21 and 22 of জুন নিউ শুভারাম ব্যাংকেট হলে, ন্যাশনাল হাইওয়েতে নিউ শুভারাম ব্যাংকেট হলে অন 21 and 22 জুন। আর এটার যেমন আমরা এখন স্কুল ভিজিট করেছিলাম, তো স্কুল ভিজিট করার পরে দেখলাম যে বিভিন্ন স্কুলসে এখন এক্সাম চলছে। তো ওদের রিকোয়েস্টের মানে দেখেছি যে ওরা রিকোয়েস্ট পুট করছে যে ইট শুড বি আফটার 1 PM। আমরা 2 PM থেকে রেখে দিয়েছি, সো দ্যাট স্টুডেন্টস যখন শেষ করে এক্সামস এসে ইজিলি খেলতে পারে। 2 PM অনওয়ার্ডস ওই দিনের খেলাটা হবে 3 রাউন্ড, আর সানডে 4 রাউন্ড। আমরা নেক্সট 4 রাউন্ড করে আমরা 5 o'clock প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমাদের প্রত্যেক এই যে লিটল ট্রি হাউস চেস একাডেমির যে কম্পিটিশনটা আন্ডার 7 থেকে নিয়ে আন্ডার 17 এন্ড দেন ওপেন ক্যাটাগরি আছে। প্রত্যেক ক্যাটাগরিতে আমরা 10টা বয়েজ এন্ড 5টা গার্লসকে প্রাইজ দেবো, মানে ট্রফিজ দিয়ে অ্যাওয়ার্ড করবো আর কি প্রত্যেক ক্যাটাগরিতে। হামিংবার্ডস জাম্প রোপ ক্লাবের হাত ধরে রাজ্য চ্যাম্পিয়নশিপে কাছাড়ের 9টি স্বর্ণপদক জয়। চতুর্থ রাজ্য জাম্প রোপ চ্যাম্পিয়নশিপ 2025-এ কাছাড়ের হামিংবার্ডস জাম্প রোপ ক্লাব তাদের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে জেলাকে গর্বিত করেছে। আসামের জাম্প রোপ অ্যাসোসিয়েশনের অধিভুক্ত এই ক্লাবটি মোট 9টি স্বর্ণপদক এবং 1টি রৌপ্য পদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। চ্যাম্পিয়নশিপে ক্লাবের প্রতিটি ক্রীড়াবিদ তাদের ব্যতিক্রমী পারফরমেন্স দেখিয়েছেন। আয়ন্তিকা সাহু ফ্রিস্টাইল এবং এন্ডুরেন্স স্বর্ণপদক জিতেছেন। জয়শ্রীনাথ ডাবল আন্ডার এবং স্পিডে স্বর্ণপদক লাভ করেছেন। জিৎ দাস এন্ডুরেন্স এবং ফ্রিস্টাইলে স্বর্ণপদক অর্জন করেছেন। আকাশ দাস এন্ডুরেন্স এবং স্পিডে স্বর্ণপদক জিতেছেন। আয়ুষ রজক গতিতে স্বর্ণ এবং ডাবল আন্ডারে রৌপ্য পদক লাভ করেছেন। ক্লাবের এই সাফল্যের পেছনে কোচ হাদিউজ জামান চৌধুরীর নির্দেশনা, নিষ্ঠা এবং দূরদর্শিতা অনস্বীকার্য। তার সঠিক প্রশিক্ষণে ক্রীড়াবিদরা এই অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। হামিংবার্ডস জাম্প রোপ ক্লাব ইভলিউশন জিমের প্রতিও তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই জিম প্রতিযোগিতার আগে ক্রীড়াবিদদের জন্য বিশ্বমানের প্রশিক্ষণের পরিবেশ প্রদান করেছে, যা তাদের শক্তি, ক্ষমতা এবং গতি তৈরিতে অপরিহার্য ভূমিকা পালন করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তীব্র তাপ প্রবাহ, স্কুলের সময়সূচিতে পরিবর্তন। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা যৌথভাবে বিডিএফ এবং বিএনএস-এর। পাহাড়ি জাটিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে 60 থেকে 70 বিঘা কৃষিক্ষেতের ফসলাদি ধুয়ে মুছে গেল।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।